আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি জমি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন? আপনি কি স্থাবর সম্পত্তি কেনার জন্য বা একখণ্ড জমি কেনার জন্য আপনি চিন্তা করতেছেন? আপনি কি জমি কিনবেন নাকি মামলা কিনবেন? বিষয়টা সম্পূর্ণ আপনার উপর। আপনি আপনার কষ্টার্জিত টাকা বানের জলে ভাসিয়ে দিবেন, এই বিষয়টাও কিন্তু আপনার উপর। যারা দেশে ব্যবসা করেন বা বিভিন্ন পেশার সাথে জড়িত, যারা প্রবাসী ভাইয়েরা আছে, আপনাদের অনেক স্বপ্ন যে আপনারা একখণ্ড জমি কিনবেন বা একটা জায়গা কিনবেন, একটা বাড়ি করবেন, অনেক স্বপ্ন। কিন্তু আপনি কি আপনার কষ্টার্জিত টাকা বানের জলে ভাসিয়ে দিবেন, নাকি আপনার টাকা দিয়ে আপনি মামলা কিনে নেবেন? আজকে আমি জমি কেনার পূর্বে কি কি বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত সে বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। তাহলে ভিউয়ার্স, আপনি যদি জমি কিনতে চান তাহলে আপনাকে কিছু বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনাকে কিছু বিষয় অত্যন্ত সতর্কতার সাথে কিছু দায়িত্ব পালন করতে হবে। সর্বপ্রথম, আপনি যে জমি কিনবেন, আপনি বিক্রেতার কাছ থেকে ওই জমির যাবতীয় কাগজপত্র ফটোকপি চেয়ে নেবেন। প্রথমে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি মরসি সূত্রে মালিক নাকি খরিদা সূত্রে মালিক। মরসি সূত্রে মালিক হলে সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিটি জরিপ, দিয়ারা জরিপ, নামজারি খতিয়ান, আপডেট যত ধরনের খতিয়ান আছে সবগুলা খতিয়ানের খাজনার দাখিলার ফটোকপি চেয়ে নেবেন। আর যদি যিনি বিক্রেতা উনি যদি খরিদা সূত্রে মালিক হয়, তাহলে ওনার খরিদা দলিল, বায়া দলিল, যাবতীয় যতগুলো বায়া দলিল আছে সবগুলো, আরএস, বিএস, সিটি জরিপ, দিয়ারা জরিপ, নামজারি খতিয়ান, আপডেট যত খতিয়ান আছে সবগুলা খাজনার দাখিলা সহ আপনি এক সেট ফটোকপি চেয়ে নেবেন। যদি কোনো বিক্রেতা আপনাকে বলে যে আমরা এরকম কাগজ দিব না, কথাবার্তা হওয়ার পরে কাগজ দিব, বা কাগজ দিতে হলে আমাদেরকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে, তাহলে দয়া করে আপনি ওই জায়গাটা কিনবেন না। আমার সাজেশন হচ্ছে ওই জায়গাটা আপনি দয়া করে কিনবেন না, কারণ ওই জায়গার মধ্যে ভেজাল আছে বলেই এই ধরনের সত্য আপনাকে দিচ্ছে। আর যারা নিঃশর্তভাবে আপনাকে কাগজের ফটোকপি দিচ্ছে, 50% ধরে নিতে পারেন ওই জায়গাটা ক্লিয়ার আছে। এখন আপনি এই কাগজগুলো নিয়ে কি করবেন? আমরা তো বেশিরভাগ মানুষ ল্যান্ড ল সম্পর্কে, জায়গা জমি সম্পর্কে, কাগজপত্র সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ না। আমরা বেশিরভাগ মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ জায়গা নেয়। অনেকে আছে প্রবাসী, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, দেশে অনেক ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করে। তার একটা স্বপ্ন একখণ্ড জমি নেবে, ওই জমি নিয়ে একটা বাড়ি করবে। কিন্তু সে তো আইন সম্পর্কে বুঝে না, সে তো ডকুমেন্ট সম্পর্কে বুঝে না, কাগজপত্র সম্পর্কে বুঝে না। তাদের করণীয় কি? এই যে বিক্রেতার কাছ থেকে সমস্ত কাগজের ডকুমেন্টস আপনি নেবেন এবং যে দাগ থেকে আপনাকে জায়গায় বিক্রি করতেছে ওই দাগের আরএসবিএস সিট, পরিষ্কার থেকে সিট নেবেন। এগুলো নিয়ে আপনি একজন বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের কাছে যাবেন যিনি সিভিল প্র্যাকটিস করেন। আমি আবার বলি, এই বিষয়ে আপনি একজন বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের কাছে যাবেন যিনি সিভিল প্র্যাকটিস করেন, যিনি ডকুমেন্টারি সবসময় পর্যালোচনা করেন কাগজপত্র, যিনি সিভিল লয়ার, একজন বিজ্ঞ সিভিল লয়ারের কাছে আপনি এই কাগজগুলো নিয়ে যাবেন। ওনার কাছে গিয়ে আপনি ওনার থেকে একটা পরামর্শ নেবেন, ওনাকে একটা স্ট্যান্ডার্ড ফি দিবেন, ওনার থেকে প্রয়োজনে একটা লিগ্যাল ওপিনিয়ন নেবেন। উনি কাগজপত্র পর্যালোচনা করে, উনি ওনার মতো করে পর্যালোচনা করে আপনাকে একটা ওপিনিয়ন দিবে। লিখিত ওপিনিয়ন দিতে পারে, মৌখিক ওপিনিয়ন দিতে পারে। এটা হচ্ছে প্রথম ধাপ আপনার। এবার 2 নম্বরে হচ্ছে এই জায়গাটা কি যে বিক্রি করতেছে তার চেইন অফ টাইটেল ঠিক আছে কিনা, এটা আদৌ তার সম্পত্তি কিনা, এখানে সরকারের কোনো স্বার্থ আছে কিনা। অর্থাৎ যে জায়গা আপনার কাছে বিক্রি করতেছে এটা খাস জমি কিনা, বা সরকার অ্যাকোয়ার করছে কিনা, অথবা ইনিমি সম্পত্তি কিনা,
এই জায়গাতে সরকারের কোনো বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো ডিমান্ড আছে কিনা, বা তাদের কোনো চাহিদা আছে কিনা, সরকারের কোনো দাবি আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় হচ্ছে এই জমিটা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক আছে কিনা, মর্টগেজ দেওয়া আছে কিনা, সেটা আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। অনেক সময় যে জমি বিক্রি হয় সেখানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় যে এই জায়গাটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আবার অনেক সময় সাইনবোর্ড দেয় না। সাইনবোর্ড দিলে তো এটা পানির মতো পরিষ্কার, কিন্তু সাইনবোর্ড না দিলে আপনাকে একটু ভিতরে একটু খবর নিতে হবে, যে এই এই ভিতরে একটু খবর নিতে হবে যে এই জায়গাটা কোনো ব্যাংকের কাছে মর্টগেজ দিয়ে আছে কিনা বা বন্ধক আছে কিনা। এক্ষেত্রে আপনি একটু চালাকি করতে পারেন। যে ব্যক্তি আপনাকে কাগজের ফটোকপি দিয়েছেন ওনাকে আপনি বলতে পারেন যে আপনি আপনার কাগজ সবগুলো মূল ডকুমেন্ট আমাকে দেখাতে হবে। মূল ডকুমেন্ট যদি সবগুলো আপনাকে দেখাতে পারে আপডেট, তাহলে হয়তো এটা একটা আপনার টেনশন ফ্রি হওয়ার একটা কারণ থাকতে পারে। তাহলে 3 নাম্বার হচ্ছে কি, আপনি প্রথম হচ্ছে ডকুমেন্ট নিয়ে একজন বিজ্ঞ সিভিল লয়ারের কাছে দিবেন ওপিনিয়নের জন্য। দ্বিতীয় হচ্ছে এই জায়গাতে সরকারের কোনো সত্ত্ব আছে কিনা, স্বার্থ আছে কিনা, খাস জমি কিনা, হ্যাঁ এটা দেখতে হবে। 3 নাম্বারে হচ্ছে কি এই জায়গা কোনো ব্যাংকের কাছে বন্ধক আছে কিনা সেটা একটু দেখতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আপনার জমিটার ব্যাপারে বিক্রেতা ইতিপূর্বে অন্য কাউকে পাওয়ার দিয়েছে কিনা বা আমোক্তার দিয়েছে কিনা। অনেক সময় অনেক জমির মালিক বিদেশ যাওয়ার সময় বা বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার কারণে এলাকার বা আশেপাশের কোনো প্রভাবশালী মানুষকে পাওয়ার দিয়ে যায় এই জায়গাটা বিক্রি করার জন্য, রেজিস্টার্ড পাওয়ার দিয়ে যায়, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যায়। এখন পরবর্তীতে যদি ওনার সাথে মনোমালিন্য হয়, পরবর্তীতে জায়গার মালিক এসে বলে যে আমি এই জায়গাটা বিক্রি করব। এখন আগে যদি একটা রেজিস্টার্ড পাওয়ার দিয়ে থাকে তাহলে উনি কীভাবে বিক্রি করবে? উনি তো বিক্রি করার কোনো রাইট নেই। এক্ষেত্রে বিক্রি করতে পারবে একমাত্র পাওয়ার গ্রহীতা। হ্যাঁ, উনি যদি বিক্রি করতে চায় তাহলে ওনাকে ওই পাওয়ারটা আগে বাতিল করতে হবে। সেটা রেজিস্ট্রি অফিসের মাধ্যমেও করা যায় অথবা বিজ্ঞ আদালতের রায় ডিক্রির মাধ্যমেও এই পাওয়ারটা বাতিল করা যায়। তাহলে পাওয়ার বাতিল না করে ওই জমির মালিক সরাসরি জমি বিক্রি করতে পারবে না। এক্ষেত্রে পাওয়ার গ্রহীতাকে জমি বিক্রি করতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে এই জমির বিষয়ে কোনো ব্যক্তির কাছে পাওয়ার দিয়েছে কিনা বা আমোক্তা দিয়েছে কিনা, এটাও আপনার দেখতে হবে, এটাও খবরাখবর নিতে হবে। এরপর আপনি যে জমিটা নিচ্ছেন ওই জমিটার দখল ঠিক আছে কিনা এটা কিভাবে দেখবেন? আপনি তো একজন লয়ারও না, আপনি তো একজন সার্ভেয়ারও না, এই জমির দখলটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, এই বিষয়ে হয়তো মালিকে আপনাকে বলবে বা যারা জায়গার মিডিয়া করে ওনারা হয়তো বলবে যে এই জমিটা বিক্রি হচ্ছে, এই বিল্ডিংটা বিক্রি হবে, হ্যাঁ এটা অনেক দামি জায়গা, ভবিষ্যতে এটা মানে এটার অনেক ডিমান্ড হবে। এইভাবে আপনাকে বিভিন্নভাবে ওরা এনকারেজ করার চেষ্টা করবে জায়গাটা কেনার জন্য। আপনি চোখে দেখতেছেন কিন্তু আপনি তো সিটও বুঝেন না, দাগ কতিয়ানও বুঝেন না, কিছু বুঝেন না। এখন কি করবেন? এখন আপনি একজন অভিজ্ঞ সার্ভেয়ারের মাধ্যমে, যারা এগুলা এই কাজে পরিমাপ কাজে যারা অভিজ্ঞ, এরকম একজন সার্ভেয়ারের মাধ্যমে আপনি ওই জায়গাটার আরএস দাগ, করসপন্ডিং বিএস দাগ ঠিক আছে কিনা, অর্থাৎ দলিলের দাগের সাথে পজিশনের যে দাগে আপনাকে পজিশন দিবে, দখল দিবে, সেটা অ্যাকুরেট আছে কিনা সেটা ওই সার্ভেয়ার সাহেব সরজমিনে পরিমাপ করে একটা রিপোর্ট দিবেন, আরএসবিএস করসপন্ডিং একটা রিপোর্ট দিবেন। ওই রিপোর্টের ভিত্তি করে আপনি আপনার দলিলটা হয়তো একজন লয়ারের মাধ্যমে লিখাতে পারেন অথবা একজন অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে লিখাতে পারেন, আপনি লিখাতে পারবেন। এখন কথা হচ্ছে তাইলে দখল বিষয়ে তো সার্ভেয়ার সাহেবের রিপোর্ট দিয়েছে, তাহলে এখন আপনি দলিলটা কাকে দিয়ে লিখাবেন? হ্যাঁ, আমি একজন লয়ার হিসেবে হয়তো আমি বলবো যে লয়ারকে দিয়ে লেখান। হ্যাঁ, আপনি যদি পারেন তাহলে একজন সিভিল লয়ার, যারা ডকুমেন্টারি অভিজ্ঞ একজন সিভিল লয়ারকে দিয়ে আপনার এই দলিলটা আপনি মুসাবিদা করতে পারেন। হ্যাঁ, এরপরেও অনেক অভিজ্ঞ দলিল লেখক আছে, আমি ওনাদেরকে ছোটো করে দেখব না, অনেক অভিজ্ঞ দলিল লেখক আছে, ওনারও ভালো এই বিষয়ে। আপনারা চাইলে এরকম একজন অভিজ্ঞ দলিল লেখককে দিয়েও আপনার দলিলটা মুসাবিদা করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি 2 টাকা বাঁচানোর জন্য যেখানে সেখানে যাকে তাকে দিয়ে আপনি রেজিস্ট্রিটা করাবেন না। এটা আমার একটা অ্যাডভাইস আপনাদের প্রতি। আপনি 2 টাকা বাঁচানোর জন্য
রেজিস্ট্রি খরচ কিছু বাঁচানোর জন্য আপনি যাকে তাকে দিয়ে দলিল লেখাবেন না। অনেক সময় দেখা যায় কম টাকা দিয়ে অনেকে জায়গা রেজিস্ট্রি করে। আপনি একজন সিভিল লয়ারের কাছে গেছেন, উনি একটা ফি বললো আপনাকে, আপনার ভয় লাগলো যে এত টাকা। অথবা একজন অভিজ্ঞ দলিল লেখকের কাছে গেছেন, উনিও অনেক ব্যস্ত মানুষ, অভিজ্ঞ মানুষ, উনিও একটা ফি বললেন, আপনি ভয় পেয়ে গেলেন এত টাকা। হ্যাঁ, আপনি 1 কোটি টাকা দিয়ে জায়গা নিলেন, কিন্তু আপনি রেজিস্ট্রির খরচ কিছু বাঁচানোর জন্য আপনি যেমন তেমন বা যেন তেন একজন দলিল লেখককে দিয়ে বা মুন্সিকে দিয়ে বা ইয়াকে দিয়ে আপনি দলিলটা লেখায় ফেললেন বা মুসাবিদা করে ফেললেন। পরে কি হলো? আপনার মাথায় হাত পড়ল। ওই যে আপনি ওই হাসিল বাঁচাতে গিয়ে আপনার কোরবানিটা কি করে ফেললেন? নষ্ট করে ফেললেন। মনে করেন আপনি কোরবানির জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছেন। এখন আপনার নিয়ত হচ্ছে একটা ভালো নিয়ত যে আপনি কোরবানি দিবেন। বাজার থেকে গরুটা আনার সময় যারা হাসিল ডাকে, যারা বাজার মালিক, যারা বাজার কমিটি, ওনারা আপনাকে যখন ধরলো যে ভাই আপনি গরুটা কিনছেন, আমাদের হাসিল দিতে হবে। এখন আপনি বললেন ভাই আমি তো গরু কিনি নাই, আমি তো এটা বিক্রি করতে আনছি যে। তাইলে আপনি 2000 টাকা বাঁচানোর জন্য, 1000 টাকা বাঁচানোর জন্য আপনি মিথ্যা বললেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে গরু নিলেন কোরবান দেওয়ার জন্য, একটা সোয়াবের কাজ করার জন্য, কিন্তু আপনি মাত্র 1000-2000 টাকা বাঁচানোর জন্য আপনি মিথ্যা বললেন। তাইলে আপনার কোরবানিটা কি হবে? আমি ইসলামিক স্কলার না, তবে আমি জেনারেল নলেজে মনে করি সোয়াবের কোনো কাজের ক্ষেত্রে যদি শুরু থেকে যদি মিথ্যা কথা বলেন, তাহলে হয়তো আপনার কোরবানির মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে। এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা জায়গা নিলেন বা 2 কোটি টাকা দিয়ে একটা জায়গা নিলেন। এখন তো জায়গার অনেক দাম, কম দামে তো কোনো জায়গা নাই। একটা ভালো জায়গা নিতে নিলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা জায়গা নিতে হয়। এখন আপনি রেজিস্ট্রি খরচ, এই রেজিস্ট্রি করার জন্য আপনি একজন বিজ্ঞ সিভিল লয়ারের কাছে গেছেন, একজন অভিজ্ঞ দলিল লেখকের কাছে গেছেন, দেখতেছেন ওরা অনেক বেশি টাকা চাচ্ছে আপনার থেকে। এখন কম টাকা দিয়ে পথে ঘাটে হাটে বাজারে অনেক আছে আপনাকে কম টাকা দিয়ে রেজিস্ট্রি করে দিবে। এখন আপনি কি করলেন? আপনি চিন্তা করলেন না আমার তো অনেক টাকা বেঁচে যাচ্ছে, আপনি কম টাকা দিয়ে জায়গাটা রেজিস্ট্রি করালেন। পরে আপনি মাথায় হাত দিলেন, আপনার টাকাগুলা বানের জলে ভাসিয়ে দিলেন আপনি। তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আপনি একজন অভিজ্ঞ সিভিল লয়ারকে দিয়ে দলিল রেজিস্ট্রি করাবেন, অথবা একজন অভিজ্ঞ দলিল লেখক দিয়ে, যিনি এলাকায় সুনাম আছে, ভালো দেখে শুনে মানে আইন বুঝে, কাগজপত্র বুঝে, এরকম একজন অভিজ্ঞ দলিল লেখককে দিয়েও আপনি দলিল লিখাতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে বিবেচনা করতে হবে ওই দলিলটা কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। এরপর দেখতে হবে একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটার RSBS দাগ, অর্থাৎ পজেশন আর যে দলিলের দাগ, এগুলো অ্যাকুরেট আছে কিনা। এরপর আপনি দেখবেন এই জায়গাটা সরকারের কাছে দায়বদ্ধ আছে কিনা, বা সরকারি কোনো খাস জমি কিনা, অথবা কোনো পরিত্যক্ত সম্পত্তি কিনা, অ্যাকোয়ারকৃত কোনো সম্পত্তি কিনা। এরপর দেখবেন এই সম্পত্তিটা নিয়ে কোনো দেওয়ানি মামলা চলতেছে কিনা, বা আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। তারপর দেখবেন এই সম্পত্তিটা কারো কাছে পাওয়ার দিছে কিনা। তাহলে এই সব কিছু আপনাকে বিবেচনা করতে হবে। এরপর আরেকটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে, সেটা আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ হয়, অহরহ হচ্ছে, সেটা হচ্ছে কি, যারা মরসি সম্পত্তি বিক্রি করে অধিকাংশ ক্ষেত্রেই ওনারা অংশনামা করে না। অধিকাংশ ক্ষেত্রে ওনাদের রেজিস্টার্ড কোনো অংশনামা নাই বা বন্টননামা নাই। এখন আপনি যখন দলিলটা কিনতে যাবেন, জায়গাটা কিনতে যাবেন, বলবে যে আমরা মৌখিক আপোষ মতে বিক্রি করতেছি। হ্যাঁ, আপনি যদি মৌখিক আপোষ মতে, আপনি যদি সামান্য টাকার জায়গা হয় তাহলে তো মোটামুটি সারা গেল, কিন্তু আপনি যদি কোটি টাকার জায়গা কিনেন, 2 কোটি টাকার জায়গা কিনেন, ভ্যালুয়েবল জায়গা কিনে, আপনি কি মৌখিক আপোষ মতে কিনতে পারবেন? পারবেন না। এক্ষেত্রে আপনার যিনি লয়ার সাহেব, যিনি আপনার দলিলটা লিখবেন, বা যিনি দলিল লেখক, ওনাদের উচিত এক্ষেত্রে ওই যে ব্যক্তি জায়গা বিক্রি করতেছে, উনি ফরায়েজ মতে, মুসলিম ফরায়েজ মতে উনি যতটুকু সম্পত্তি পাবে ঠিক ততটুকু সম্পত্তি আপনি নিতে পারবেন, এর বাইরে আপনি নিতে পারবেন না। আপনাকে যদি বলে যে আমি এই 3 দাগের জায়গায় পাবো, আমি আপোষে এই দাগে জায়গায় বিক্রি করতেছি, না, আপনি এখন তো আপোষ দাগ নাই, এক সময় আপোষ দাগ ছিল, এখন আপোষ দাগ নাই। এখন যে দাগ দিবেন সেটাই রেজিস্ট্রি হবে, কিন্তু যতটুকু পাবে তার বেশি যাতে না হয়। যদি তার বেশি লিখে তাহলে কিন্তু ওই দলিলে যতটুকু বেশি লিখবে ততটুকু কিন্তু টিকবে না। ধরেন একজন ব্যক্তি 3 শতক জায়গা আছে, সে ফরায়েজ অনুযায়ী পাবে 1 শতক। এখন সে বলতেছে আপনাকে যে আমরা ভাই বোনের মধ্যে আপোষ হয়ে গেছে, মৌখিক আপোষ হয়ে গেছে, অথবা আনরেজিস্টার্ড আপোষ হয়েছে, আমি এই দাগ থেকে 3 শতক পুরোই বিক্রি করে ফেলবো। হয়তো ও কি করছে, এসিলেন্টকে প্রভাবিত করে, অথবা ভূমি অফিসকে প্রভাবিত করে, কারণ এখন তো টাকা দিলে সব কিছু হয়ে যায়। হ্যাঁ, এখন তো টাকা দিলে সব কিছু হয়ে যায়।
আপনি টাকা দিয়ে দলিল পর্যন্ত, দলিল, খতিয়ান, নামজারি, খাজনার দাখিলা সব কিছু এখন জালিয়াতি হচ্ছে টাকা দিয়ে, যেগুলো আমরা আদালতে দেখতেছি অহরহ মামলা হচ্ছে জালিয়াতির মামলা। তাইলে আপনি দেখতেছেন যে ওই ব্যক্তির নামে 3 শতক পুরোই নামজারি আছে, খাজনার দাখিলাও আছে, কিন্তু উনি তো ফরাইজ অনুযায়ী তো 3 শতক পাবে না, উনি ফরাইজ অনুযায়ী পাবে 1 শতক। হ্যাঁ, ওনার যদি রেজিস্টার্ড কোনো অংশনামা থাকে বা বন্টননামা থাকে, অথবা বিভাগের মামলায় ওনার যদি কোনো ডিগ্রি থাকে এই দাগের উপর, তাহলে উনি বিক্রি করতে পারবে। কিন্তু আদারওয়াইজ সে যদি বলে যে আমরা মৌখিক কাগজ মতো এই দাগটা আমি পেয়েছি, এই দাগে আমার নামজারি আছে, খাজনা আছে, সব কিছু আছে, এভরিথিং ওকে, বাট আপনি ওই দাগ থেকে 3 শতক নিতে পারবেন না। 3 শতক নিলে টিকবে 1 শতক, বাকি 2 শতক টিকবে না, আলটিমেটলি টুমোরো বাকি জায়গাটা চলে যাবে। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, জায়গা কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের বিবেচনা করতে হবে। আর হিন্দুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক শত্রু সম্পত্তি এখানে থাকে, ইনিমি সম্পত্তি থাকে, তফসিলের অনেক সম্পত্তি আছে যে মালিক ভারতে চলে গেছে বা ভারতে থাকে, হ্যাঁ, কিন্তু ওরা 3 ভাই বা 4 ভাই, দেশে 1 ভাই আছে বা 2 ভাই আছে, তারা কি করলো, তারা ভূমি অফিসকে প্রভাবিত করে বা কোনো অসৎ উপায়ে তারা ওই যে ইন্ডিয়ায় চলে গেছে ওদের সম্পত্তি সহ নিজেদের নামে নামজারি করে কোনো রকম। এখানে কিন্তু আমাদের দেশে কিন্তু দালালের কোনো অভাব নাই। আপনি আমাদের দেশে অনেক সুশীল অনেক দালাল আছে, হ্যাঁ, অনেক ভদ্র দালাল আছে, যারা 5 লাখ 10 লাখ এরকম টাকা নিয়ে, হ্যাঁ, এরকম অসাধ্য কাজকে সাধন করতে পারে। তাইলে দেখা গেল কি, ভারতে অনেকে আছে তফসিলের জায়গা আপনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কি করে দিছে, আপনাকে নামজারি করে দিছে। এখন আপনি মনে করছেন নামজারি করে দিছে, আপনি তো জায়গার মালিক হয়ে গেছেন। কিন্তু যারা এই জায়গাটা কিনবেন তাদের প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে, অনুরোধ হচ্ছে, আপনারা ওই ব্যক্তি যে ব্যক্তি বিক্রি করবে তার অংশ যতটুকু আপনারা ঠিক ততটুকু অংশই কিনবেন। যারা ভারতে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে, তফসিলে আছে, এই জায়গাগুলা আপনারা কিনবেন না। এই জায়গাগুলো কিনলে আপনারা প্রতারিত হবেন, আপনারা ঠকবেন। তাহলে ভিউয়ার্স, এখানে আমি সংক্ষেপে চেষ্টা করেছি অনেক কিছু আলোচনা করার জন্য। এটা আসলে বিশাল একটা বিষয়, সম্পত্তি ক্রয়ের বিষয়, অহরহ মামলা হচ্ছে, অহরহ হচ্ছে, প্রিয়েমশন হচ্ছে। আর একটা বিষয়, আপনি জায়গা কিনবেন, ওইখানে যদি ওই শরিকদার যদি কেউ থাকে, হ্যাঁ, হয়তো ওনারা প্রিয়েমশন মামলা করতে পারে অথবা হকশফিন মামলা করতে পারে মুসলিম আইন অনুযায়ী। এগুলো আপনাকে বিবেচনা করতে হবে। আপনার জায়গাটা নেওয়ার পর আপনি কি জায়গা কিনতেছেন নাকি মামলা কিনতেছেন, আপনি কি আপনার কষ্টার্জিত টাকা কি বানের জলে ভাসিয়ে দিচ্ছেন, নাকি আপনি ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট করতেছেন। এগুলো সব বিবেচনা করে আপনারা সম্পত্তি কিনবেন, স্থাবর সম্পত্তি কিনবেন, জমি কিনবেন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি বিন্দুমাত্র কারো উপকার আসে, তাহলে আপনারা কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে অন্যরা এটা শুনতে পারে, বুঝতে পারে, যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।